वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছি। আজকে আমরা নবম পর্ব। যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, অন্যের মধ্যে শেয়ার করবেন এবং যারা ইতিপূর্বের 8টি পর্ব আস্বাদন করেননি তারা আস্বাদন করে নিলে খুব আনন্দ পাবেন। আমার মনে হয় এই গ্রন্থটি আপনার খুবই ভালো লাগবে। অতি দুষ্প্রাপ্য গ্রন্থ, আজ থেকে 125 বছর পূর্বে প্রকাশিত হয়েছিল। যাই হোক, আজকে নবম পর্ব, কৃপার ফল। রাজা দিব্যসিংহের কৃষ্ণ সেবা। এদিকে ভাগ্যবান দিব্যসিংহ ভবনে প্রত্যাগত হইয়া কমলাক্ষের আজ্ঞা পালনে যত্নবান হইলেন। তাহার আদেশে অবিলম্বে এক উচ্চচূড়া মন্দির নির্মিত হইল। তিনি সেই মন্দিরে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত করিয়া যথাবিধানে সেবা আরম্ভ করিলেন। তাহার সমুদয় সগণ কৃষ্ণভক্ত হইল। ভূপতি কৃষ্ণ সেবার অতি কঠোর নিয়ম করিলেন। মনপ্রাণ একান্ত করিয়া বৈষ্ণবাচার ও ভক্তিধর্মের অনুসরণ করিতে লাগিলেন। রাজ্ঞীও তাহার ন্যায় আচার পরায়ণা হইলেন। তাহারা উভয়ে মিলিত হইয়া প্রতিদিন নিয়মিত রূপে রাধাকৃষ্ণের মন্দির পরিমার্জন করিতে লাগিলেন। বহু দাস দাসী সত্ত্বেও রাজদম্পতি শ্রীমন্দির পরিমার্জন কার্যটি স্বহস্তে গ্রহণ করিলেন। অদ্বৈতাচার্য প্রভুর শান্তিপুর বাস, শাস্ত্রাধ্যয়ন ও উপাধি লাভ। পিতামাতা সহিত আইলা শান্তিপুর, শান্তিপুর রহি সব আনন্দ প্রচুর। কমলাক্ষ পিতামাতার সহিত সদানন্দে শান্তিপুরে কালাতিপাত করিতে লাগিলেন। এই সময়ে তিনি শাস্ত্রপাঠ করিতে আরম্ভ করিলেন। অল্পদিন মধ্যেই তাহার স্বরদর্শন পাঠ সমাপ্ত হইল। তখন তাহার পিতা তাহাকে বেদাধ্যয়নের অনুমতি করিলেন। কহিলেন, বেদাধ্যয়ন ভিন্ন ব্রহ্মানুসন্ধান প্রাপ্ত হওয়া যায় না। তুমি ব্রহ্মানুসন্ধানে ইচ্ছুক, তোমার বেদাধ্যয়নই কর্তব্য। তিনি সেই অনুমতি শিরোধার্য করিয়া কহিলেন, এক্ষণে আমি ফুল্লবাটি নিবাসী বেদান্ত বাগীশ শান্ত আচার্যের নিকট পাঠ করিতে যাইব। পরম জ্ঞানী গুণাকর কুবেরাচার্য পুত্রের অভিপ্রায়ে অনুমোদন করিয়া কহিলেন, তুমি যে সংকল্প করিয়াছ সে অতি উত্তম সংকল্প। অবিলম্বে ফুল্লবাটি গমন করো। তথায় অবাধে ও নিরুদ্বেগে অধ্যয়ন করিতে পারিবে। তাহাতে শীঘ্রই সফল মনোরথ হইতে পারিবে। শান্ত আচার্য অতি উপযুক্ত বেদাধ্যাপক, তাহার নিকট অধ্যয়নই সবিশেষ ফলদায়ক। যথোচিত শ্রম করিয়া অধ্যয়ন করিবে। বিদ্যা শ্রমানুসারিণী, বিদ্যা কাহারও বশীভূতা নহে। যে শ্রম করে সেই বিদ্যা লাভ করিতে সমর্থ হয়। তোমাকে এ সম্বন্ধে উপদেশ দেওয়া বাহুল্য। তুমি যত্নশীল,
শ্রমশীল যেরূপ যত্ন ও শ্রমের প্রয়োজন তাহা অবশ্যই করিবে। তোমাকে নয়নান্তরালে রাখিয়া আমরা সর্বদা উৎকণ্ঠিত থাকিব, তথাপি তোমার শুভ সংকল্পে বাধা দিতে পারি না। কমলাক্ষ পিতার অনুমতি প্রাপ্ত হইয়া জননীকে মনোবাঞ্ছা জ্ঞাপন করিলেন। জ্ঞানবতী ও বুদ্ধিমতী জননী পুত্রের সে সদ্বাঞ্ছায় সন্তুষ্ট হইয়া অনুমতি প্রদান করিলেন। কমলাক্ষ আর কাল বিলম্ব না করিয়া গমনার্থ প্রস্তুত হইলেন এবং ভক্তি সহকারে জনক জননীর চরণ বন্দনাপূর্বক শ্রীহরি স্মরণ করিতে করিতে ফুল্লবাটি যাত্রা করিলেন। ফুল্লবাটি গঙ্গার সম্মুখস্থ একটি গণ্ডগ্রাম, শান্তিপুর হইতে অধিক দূরবর্তী নহে। কমলাক্ষ অল্পকাল মধ্যে তথায় প্রবেশ করিয়া শান্তাচার্যের আলয়ে উপনীত হইলেন। শান্ত ভট্টাচার্য প্রশান্ত স্বভাব ও বহু শাস্ত্র বিশারদ মহাপণ্ডিত। তাহার সন্তানাদি নাই। গৃহে কেবল সহধর্মিণী আছেন। সহধর্মিণীও তাহার ন্যায় শান্ত প্রকৃতি। ফুল্লবাটি গ্রামে গঙ্গার তীর সন্নিধানে তাহাদের আলয়। উভয়ে নিষ্ঠার সহিত ধর্মাচরণ করিয়া জীবনযাপন করেন। ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের যে লক্ষণ, এই বিপ্র দম্পতি সেইরূপ লক্ষণাক্রান্ত। শান্ত ভট্টাচার্য দেশবিখ্যাত অধ্যাপক। তাহার বহু সংখ্যক ছাত্র। তিনি সমস্ত ছাত্রকে অতীব যত্ন ও স্নেহ সহকারে অধ্যয়ন করান এবং প্রভূত পাণ্ডিত্য প্রকাশপূর্বক ভক্তিশাস্ত্রের বিচার করেন। কমলাক্ষ তাহার সম্মুখে উপনীত হইয়া ভক্তিভরে প্রণাম করিয়া গীতাঞ্জলি পুটে নিবেদন করিলেন। মহাভাগ, অবগত হইয়াছি আপনি অদ্বিতীয় অধ্যাপক, বিদ্যায় সরস্বতী সদৃশ। এই জন্য আমি আপনার নিকট অধ্যয়ন মানসে আসিয়াছি। অনুগ্রহপূর্বক আমাকে ছাত্রভাবে গ্রহণ করিয়া কৃতার্থ করুন। কমলাক্ষের অলৌকিক ভাব, অনুপম সৌন্দর্য ও গঠন সৌষ্ঠব এবং নানা প্রকার সুলক্ষণ দর্শনে শান্তাচার্য বিস্মিত হইয়া আশীর্বাদপূর্বক কহিলেন, তুমি অপূর্ব বালক। তোমাকে অধ্যয়ন করাইলে বিশিষ্ট রূপ ফল দর্শে সন্দেহ নাই। তোমার নিবাস কোথায়? তোমার নাম ও তোমার পিতার নাম কি? কতদূর অধ্যয়ন করিয়াছ? কমলাক্ষ বিনীতভাবে উত্তর করিলেন, আমার পূর্ব নিবাস শ্রীহট্টের অন্তর্গত নবগ্রাম, ইদানীন্তন নিবাস শান্তিপুর। আমার নাম কমলাক্ষ মিশ্র। পিতার নাম শ্রীযুক্ত কুবেরচন্দ্র মিশ্র, তর্ক পঞ্চানন। আমি সাহিত্য, অলঙ্কার ও জ্যোতিষ অধ্যয়ন করিয়া স্বরদর্শন পাঠে প্রবৃত্ত হইয়াছিলাম। সম্প্রতি স্বরদর্শন সমাপ্ত করিয়াছি। ইহা শুনিয়া শান্তাচার্য আশ্চর্যান্বিত হইয়া কিয়ৎক্ষণ তাহার পরীক্ষা করিলেন। কমলাক্ষ পরীক্ষায় অদ্ভুত শিক্ষার পরিচয় দিলেন। ভট্টাচার্য মহাশয়ের হৃদয়ঙ্গম হইল, বালকটি কিরূপ শক্তিধর। ভট্টাচার্য মহাশয় বহু ছাত্রের অধ্যাপনা করিয়াছেন। স্মরণ করিয়া দেখিলেন, কুবের পুত্র কমলাক্ষের ন্যায় ছাত্র তাহার নিকট আর কখনো কেহ উপস্থিত হয় নাই। তিনি যৎপরণাস্তি প্রীতি লাভ করিলেন এবং বহু প্রশংসা করিয়া বলিলেন, বৎস, তুমি কি অধ্যয়ন করিবে? তোমার যাহা অভিলষিত হয় তাহাই অধ্যয়ন করো। কমলাক্ষ কহিলেন, আপনি যাহা পাঠ করিতে অনুমতি করিবেন তাহাই পাঠ করিব। আপনার অভিমতি আমার শিরোধার্য। আপনার কৃপা হইলেই
আমার অভীষ্ট পূর্ণ হইবে, তত্ত্বজ্ঞান জন্মিবে। অধ্যাপক শান্তাচার্য এই বাক্যে পরম পরিতুষ্ট হইলেন। কমলাক্ষের বয়স যদিও অল্প, তথাপি তিনি উন্নত জ্ঞানের অধিকারী হইয়াছেন। তাহাকে স্বচ্ছন্দেই বেদাধ্যয়ন করানো যাইতে পারে, এই বিবেচনা করিয়া আচার্য তাহাকে তত্ত্বজ্ঞানজনক বেদশাস্ত্র পাঠ করাইতে আরম্ভ করিলেন। কমলাক্ষ একান্ত যত্ন উৎসাহের সহিত অহরাত্র পাঠ করিতে লাগিলেন। অল্প দিনের মধ্যেই তাহার অসামান্য বুদ্ধি, মেধা ও প্রতিভা আচার্যকে চমৎকৃত ও বিমোহিত করিল। কমলাক্ষ যে সাধারণ বালক নহেন, বিচক্ষণ অধ্যাপক, ইহা প্রথমেই বুঝিয়াছিলেন। অধ্যাপনা আরম্ভ করিয়া বুঝিলেন, এ বালকের মধ্যে নিশ্চিতই দৈব শক্তি বা দেবত্ব আছে। এই রূপ বুঝিয়া সুধীবর শান্তাচার্য ঐকান্তিক স্নেহে তদীয় অধ্যাপনায় নিযুক্ত রহিলেন। পূর্বে উক্ত হইয়াছে, শান্তাচার্য নিঃসন্তান। কমলাক্ষ আজ্ঞাবহ সুপুত্রের ন্যায় সেবা শুশ্রূষা করিয়া তাহার সন্তানাভাব দূর করিলেন। তিনি কমলাক্ষের সর্ববিষয়ক বিশেষত্ব দর্শনে তৎপ্রতি অধিক হইতে অধিকতর স্নেহবান হইতে লাগিলেন। একদা বেদান্তবাগীশ শান্তাচার্য ছাত্রগণ সমবিবাহারে স্নান করিতে গমন করিলেন। গঙ্গার সহিত সংলগ্ন অগাধ সলিল অতি বৃহৎ একটি বিল ছিল। তাহার মধ্যে বিস্তর জলজ পুষ্প প্রস্ফুটিত হইত। ওই দিবস তাহার কমল বনে একটি অপূর্ব দৃশ্য। প্রকাণ্ড কমল বিকশিত হইয়া সুসময় বিল আলোকিত ও সুগন্ধে চতুর্দিক আমোদিত করিয়াছিল। কমল বন কণ্টকপূর্ণ, তাহাতে আবার বিল মধ্যে বহু সংখ্যক সর্পের আবাস। তথা হইতে সেই পদ্ম আনয়ন করা অতিশয় কষ্টকর এবং অসম সাহসের কার্য। বেদান্তবাগীশ হাস্য করিয়া ছাত্রগণকে জিজ্ঞাসা করিলেন, ওই পদ্মটি কেহ উত্তোলন করিতে পারো? ছাত্রবর্গ উত্তর করিল, আজ্ঞে না, আমরা কেহই পারি না। কমলাক্ষ কহিলেন, আজ্ঞা করিলে আমি পারি। শান্তাচার্য বলিলেন, ওই বিলে ভয়ঙ্কর কালসর্প আছে, আর কণ্টকের তো কথাই নাই। অসংখ্য কণ্টক প্রত্যক্ষ দেখিতে পাইতেছ। গর্ব করিয়া ওরূপ দুর্গমে গমন করিতে উদ্যত হওয়া উচিত নহে। কমলাক্ষ এই কথা শুনিয়া ঈষৎ হাস্য করিলেন এবং বলিলেন, গর্বের বিষয় নহে, স্থানও দুর্গম নহে। আমি অনায়াসে ওই স্থানে গমন করিয়া পদ্ম আনয়ন করিতে পারি। এই বলিয়া কমলাক্ষ পদ্ম হইতে পদ্মান্তরে পদনিক্ষেপ পূর্বক সেই পরম সুন্দর পদ্মটি চয়ন করিয়া আনিলেন এবং ভক্তির সহিত গুরুদেবকে অর্পণ করিলেন। এই ব্যাপার দর্শনে সকলে চমৎকৃত হইয়া ভোজবিদ্যার প্রভাব জ্ঞান করিলেন। শান্তাচার্য ভাবিলেন, আমি এই অদ্ভুত শক্তিধর অসামান্য বালকের গুরু হইয়া ধন্য হইয়াছি। তিনি প্রকাশ্যে সেই সামর্থ্যবান শিষ্যের প্রতি সন্তোষ প্রকাশ করিলেন। অনন্তর কমলটি হস্ত হইতে হস্তান্তরে গৃহীত ও প্রত্যেকের পরিদৃষ্ট হইলে সকলে স্নান করিয়া গৃহে প্রত্যাগত হইলেন। ভট্টাচার্য মহাশয় গৃহে প্রত্যাগত হইয়াই কমলাক্ষকে নির্জনে জিজ্ঞাসা করিলেন, বাপু, তুমি এই অলৌকিক কার্য কি প্রকারে করিলে? বিদ্যার প্রভাবে না দৈব বলে? তুমি কি মনুষ্যরূপধারী কোনো দেব অংশ? আমি তোমার শিক্ষাগুরু, আমাকে সত্য করিয়া বলো। কমলাক্ষ কহিলেন, জগতে সকলেই দেব অংশ। যে ব্যক্তি বিশুদ্ধ চিত্তে শ্রীহরির অনুগত হয়, সমুদায় সিদ্ধি তাহার অধীন হইয়া থাকে।
বিপ্রবর শান্ত ভট্টাচার্য কমলাক্ষের বাক্য শ্রবণে তৃপ্ত হইলেন না। আশাভঙ্গ এবং অনুরোধ ব্যর্থ হওয়ায় নীরব ও অধমুখ হইয়া রহিলেন। বুঝিলেন অপ্রগলভতা হেতু এ বালক নিশ্চিতই আমার নিকট আত্মপ্রকাশ করিল না, প্রকৃত পরিচয় দিল না। অসাধারণ শিক্ষা সামর্থ্যশালী, অপ্রতিম মেধাবান ও বুদ্ধিমান কমলাক্ষ অল্প দিন মধ্যে সমুদয় বেদশাস্ত্রে উৎপন্ন হইলেন। অনন্তর তাহার ভক্তিশাস্ত্র অধ্যয়ন করিতে অভিলাষ হইল। তিনি আচার্যের নিকট নিবেদন করিলেন, এক্ষণে আমার একান্ত বাসনা আপনার নিকট তিনি আচার্যের নিকট নিবেদন করিলেন, এক্ষণে আমার একান্ত বাসনা আপনার নিকট শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করি। এই পতিত দেশের উদ্ধারার্থে আমাকে কৃষ্ণ নাম ও কৃষ্ণ ভক্তি প্রচার করিতে হইবে। কৃষ্ণ নাম ও কৃষ্ণ প্রেম ভিন্ন কিছুতেই জীবের উদ্ধার সাধন হইবে না। জীবের দুর্দশা দুঃখ দর্শনে আমি অতিশয় ব্যথিত আছি। তাহাদের পরিত্রাণ সাধন আমার একান্ত বাঞ্ছনীয়। ইহা শুনিয়া বেদান্তবাগী বলিলেন, তুমি ঈশ্বর অবতার, আমার নিকট আত্মগোপন করিয়া শিষ্য ব্যবহার করিতেছ। তুমি যেরূপ পাঠ ও ব্যাখ্যা করো সেরূপ কখনো মনুষ্যের সাধ্য নহে। তুমি বালক হইয়া বেদশাস্ত্র পারদর্শী, তোমার মুখে বেদধ্বনি শ্রবণ করিলে দেব ও মুনিগণ বিমুগ্ধ হন। তুমি শ্রীমদ্ ভাগবতের যে ব্যাখ্যা করিবে তৎশ্রবণে জগতের লোক পরম পরিতৃপ্তিপ্রাপ্ত হইবে এবং কৃষ্ণ ভক্তি লাভ করিয়া মুক্ত হইবে, ধন্য হইবে, তাহাতে সন্দেহ নাই। যে উদ্দেশ্যে তুমি শ্রীমদ্ ভাগবত অধ্যয়নের ইচ্ছা করিতেছ সে উদ্দেশ্য কখনো কাহারও দেখি নাই। তোমাকে উহা অধ্যয়ন করাইয়া আমি অতিশয় সুখী হইব। বৎস, তোমার যথার্থ তত্ত্ব আমার বোধগত হইয়াছে। যাহাতে আমার কৃষ্ণধন লাভ হয় তাহা করিও। অনন্তর জীবোদ্ধার সাধনেচ্ছুক কমলাক্ষ পণ্ডিত শিরোমণি শান্তাচার্যের সন্নিধানে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করিতে প্রবৃত্ত হইলেন। কিয়দ্দূর অধ্যয়ন হইলে একদিন তাহার মুখে সিদ্ধান্ত সার অতি গুহ্য তত্ত্বকথা শ্রবণ করিয়া শান্তাচার্য মনে মনে ভাবিতে লাগিলেন, কমলাক্ষ কুমার বয়সে যে সমস্ত তত্ত্বকথা কহে তাহা কখনোই জীবশক্তিতে সম্ভবনীয় নহে। ইহার সম্বন্ধে আমার যে ধারণা তাহা অভ্রান্ত। কমলাক্ষ নিশ্চিতই ঈশ্বরাবতার, নরদেহধারী ভগবান বৈকুণ্ঠপতি। জয় নিতাই, জয় গৌর, জয় অদ্বৈতাচার্য, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। সবার চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের মতো বিশ্রাম দিলাম। এরপরে আমরা দশম পর্বে আবার আস্বাদন করব। পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন।